করিমগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী তথা এআইইউডিএফ নেতা শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল চৌধুরীর ব্যতিক্রমী পদক্ষেপ। পাথারকান্দি বিধানসভা সমষ্টির কটামনি এবং ছলামনা অঞ্চলের উচ্ছেদিত ৪৫টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিলেন সমাজসেবী পারুল চৌধুরী। নিজের ব্যক্তিগত তহবিল থেকে উত্তর করিমগঞ্জের বটশ্রীতে ভূমি ক্রয় করে উচ্ছেদিত ৪৫টি পরিবারকে ঘর বাড়ি বানিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দেন তিনি। সঙ্গে একটি মসজিদ ও একটি কবরস্থান নির্মাণের প্রস্তুতি নিয়েছেন পারুল। আগামী 22শে জানুয়ারি সাংসদ মাওলানা বদরউদ্দিন আজমল সহ বিশিষ্ট জনদের হাত ধরে এই মসজিদ এবং কবরস্থানের দেওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন এআইইউডিএফ নেতা শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল চৌধুরী। তিনি বলেন, একেবারে নিঃস্বার্থে অসহায় গৃহহীনদেরকে আশ্রয় দিয়েছেন, এতে নিজেকে গর্বিত মনে করেন এবং তিনি বলেন, এখানে কোনো ধরনের রাজনীতি বা স্বার্থ জড়িত নয়। তো এক্স্যাক্টলি বলতে পারবো না কবে, তথাপি আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। আমাদেরকে দেওয়া হয়েছিল, লিস্ট দেওয়া হয়েছিল, প্রায় 6 থেকে 7টা গ্রাম উচ্ছেদ হয়েছে। 6-7টা গ্রামের মধ্যে মোট 160 পরিবার। 160 পরিবারের মধ্যে আমাকে 45 পরিবার বেছে দেওয়া হয়েছিল গ্রামবাসীরা সভা করে। তো যখন এই লিস্টটা দিয়েছে তারা, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমি লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছিলাম। বৃষ্টির মধ্যে আমি বাউন্ডারি ওয়ালের কাজ বোরিং করে শুরু করে দিয়েছি। তো বাউন্ডারি করে দেওয়ার তো এমনিতে আমার কোনো কমিটমেন্ট ছিল না, কিন্তু আমার উদ্দেশ্য কমিটমেন্ট রক্ষা করা নয়। আমার উদ্দেশ্য ওদেরকে সঠিকভাবে রিহ্যাবিলিটেশন করা, যাতে ভবিষ্যতে ওদের এলাকা ডিমার্কেশন হয়ে যায় এবং যে আর্থ ফিলিং যেটা হবে, মাটি ভর্তুকি হবে, সেই মাটিগুলো যাতে অন্য জমিনে না যায়, তার জন্য প্রায় 45 থেকে 55 লক্ষ টাকা খরচ করে আমি গোটা এলাকা বাউন্ডারির মধ্যে, বাউন্ডারির ভিতরে ঢুকে দিচ্ছি। তো সেই কাজটা কিন্তু 5-7 মাস আগে থেকে শুরু হয়ে গেছে, বৃষ্টির সময় থেকে শুরু হয়ে গেছে। আর বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকেই আমরা যুদ্ধকালীন তৎপরতায় ঘরগুলো বানানোর কাজ শুরু করে দিয়েছি এবং প্রায় 12-14টা ঘর প্রিন্স লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। সামনে আমরা একটা মহল্লার মতো করার চেষ্টা করছি, বড় একটা মহল্লা, 45টা পরিবার, একবারে ছোট নয়। তো 45টা পরিবারের একটা মহল্লা, একটা পাড়া বানানোর চেষ্টা করতেছি। তো ওই মহল্লার বা পাড়ার প্রথম দিকে প্রবেশদ্বারে থাকবে একটা মসজিদ, যেহেতু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, একটা মসজিদ থাকবে। মসজিদের পশ্চিম দিকে আমরা 10 ফুট রাস্তা রেখেছি। ওই 10 ফুট রাস্তা দিয়ে ওরা তাদের বাড়িঘরে যাবে আর কি। পিছন দিকে থেকে মসজিদ পরেই শুরু হয়েছে ওদের বাড়িঘর। তো ওইভাবে শেষ জায়গায়, একদম শেষ প্রান্তে গিয়ে আমরা একটা কবরস্থান দিয়েছি। আমরা মানুষ তো মনে হচ্ছিল মরবেই, তো কবরস্থানের প্রয়োজন আছে, সেই কবরস্থানটা একদম শেষের দিকে দিয়েছি। তো ঘরের শিলান্যাস ইতিপূর্বে হয়ে গেছে। আগামী 22 তারিখ মনোয়ার জামা সহ আমাদের দলীয় সুপ্রিমো মৌলানা বদরউদ্দিন আজমল সাহেব গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ওনারা কথা দিয়েছেন, ওনারা যাবেন। তো 22 তারিখ বেলা 11 ঘটিকার সময় মসজিদ আর কবরস্থানের মানে গার্ডওয়াল, কবরস্থানের তো বাউন্ডারিওয়ালের দরকার আছে, মাটি আটকানোর জন্য গার্ডওয়ালের বিশেষ প্রয়োজন। সেই গার্ডওয়াল প্রায় 10 ইঞ্চি করে দিতে হবে। সেই গার্ডওয়ালের শিলান্যাস এবং মসজিদের শিলান্যাস ওনারা করবেন। আর মনোরঞ্জমা একটা আমরা অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আমরা ছাত্রছাত্রী, করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদেরকে জড়ো করতেছি এবং হাইলাকান্দিতেও আমরা আজকের সময় তো নিমন্ত্রণ দিয়েছি, সবাই যাতে মনোমুগ্ধকর সভা উপভোগ করে এবং আমার যে অসহায় মানুষদেরকে যে পুনর্বাসনের যে ব্যবস্থা করেছি, সেই ব্যবস্থাটা যাতে সুন্দরভাবে হচ্ছে কিনা সেটা যাতে সবাই হাতে কলমে দেখে এবং গরিবদের দোয়া দেয়, তার জন্য আমি আজকের সভাতে সবাইকে মাইকের মধ্যে নিমন্ত্রণ দিয়েছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি যাতে ওই পরিবারগুলোর থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষারা নিষ্পেষিত, নিপীড়িত, বঞ্চিত এবং লাঞ্ছিত বললে ওদেরকেই বলতে হয়। ওই বটরশী পুরানা উত্তর করিমগঞ্জের বটরশী গ্রামের, বটরশী তো প্রায় এক্সটেন্ডেড মিউনিসিপ্যালিটি এরিয়া, বটরশী গ্রামের কি বলে বাউলবাগ সংলগ্ন আদাখান্দি, অ্যাকচুয়াল প্রপার ডেস্টিনেশনটা হলো আদাখান্দি। বটরশী গ্রামের একদম লাস্ট সীমা পশ্চিম প্রান্ত, আর বাউলবাগ গ্রামেরও লাস্ট সীমা পশ্চিম প্রান্ত আদাখান্দি এলাকা পড়ে। আদাখান্দি বলে এমনি কেউ চিনবে না, তো এর জন্য বটরশী বলতেছি। বটরশী এলাকার বাউরবাগ বা আদাখান্দি গ্রামের সংলগ্ন পশ্চিম প্রান্তে আদাখান্দি গ্রাম। সে দলের ব্যাপার, আমি টিকিট নিয়ে খুব একটা তুরজোর করতে রাজি না। আর
আমার কথা হলো আমি আমার কাজ যেগুলো অতীতে করেছি সেই সব কাজ দেখে শুনে যদি ভালো লাগে তাহলে দল আমাকে টিকিট দেবে। আর দল যদি স্বেচ্ছায় দেয় আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। সে নিয়ে কোনো রাজনৈতিক দৌড়ঝুড় বা ব্যাকিং ধরা ইত্যাদি এইসব আমার মোটেই ভালো লাগে না, পছন্দের মধ্যে না। যদি স্বেচ্ছায় দল দেয় আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। আচ্ছা, ভারতের সংবিধানের নীতি নির্ধারণ হিসাবে যখনই কোনো ভারতীয় নাগরিককে উচ্ছেদ করতে হয়, উচ্ছেদের পূর্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করতে হয়। সমগ্র আসাম ব্যাপী উচ্ছেদ হচ্ছে, কোথাও কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই। সেটা অসাংবিধানিক, অবৈধ এবং ওইসব এলাকায় যেখানে আমি তাদেরকে যেসব উচ্ছেদিত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে চলেছি, সেই সব এলাকায় কিন্তু অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে, যা বলতেও আমার লজ্জা হয়। একই দাগের একই পাট্টার জমি, সে পাট্টাভুক্ত জমিও ছিল। তো একই পাট্টার জমি একটা পরিবারকে উচ্ছেদ করা হয়নি, আরেকটা পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। সেটা উদ্দেশ্য হলো এটাই যে ভারতবর্ষকে ধর্মীয় মেরুকরণে রূপান্তরিত করা। আমরা একটা বিশেষ ধর্মের পক্ষে আছি সে কথা বোঝানো, অন্য ধর্মকে, অন্য ধর্মের লোকদেরকে আমরা অবহেলা করি এবং ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা। মূল উদ্দেশ্য হলো ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা। সেই ধর্মীয় মেরুকরণের বশীভূত হয়ে আমি মনে করি সেসব উচ্ছেদ কর্মকাণ্ড সংগঠিত করা হয়েছে। সে যাই হোক, সেটা বন বিভাগ আর সরকারের ব্যাপার। আমি এসব ন্যায়ের দিকে আর যাচ্ছি না। আমার কথা হলো, যারা উচ্ছেদিত হয়েছে তারা অসহায় এবং সেই অসহায়দেরকে পুনর্বাসন দেওয়ার দায়িত্ব আমরা সাধারণ মানুষের, এদেশের নাগরিকের। ভারত মা এত গরিব না যে তার সন্তানকে বুকে জায়গা দিতে পারবে না। সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি একজন ভারত মায়ের সন্তান হিসাবে আমার ভাই বোন, আমার মা বাবা, ওনারা সবাই, ওনাদেরকে আমি আশ্রয় দেওয়ার জন্য আমার ব্যাকুল একটা আগ্রহ ছিল। আর আজকে আমি প্রাইড ফিল করতেছি, যারা আমাকে বকাবকি করেছিল, একসময় বকাবকি করেছিল, যে বলেছিল যে আমি নাকি লম্বা লম্বা কথা বলতেছি, আমি জীবনে একটা গরু দিতে পারবো না। আমি একটা দ্বারপ্রান্তে উপনীত হয়ে গেছি, এর জন্য আমি একটা আনন্দ ফিল করতেছি, প্রাইড ফিল করছি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, আপনি একজন পারে দেখেন, ওই ইয়েটা শুরু হয়েছে 2021-এ, উচ্ছেদ অভিযান যেটা শুরু হয়েছে 2021-এ হয়েছে, 2022-এ হয়েছে এবং 2023-এর জুন মাসেও হয়েছে। এখন রাজনীতির প্রশ্ন আসলে আমি প্রথম বলবো আপনাকে, 2021-এ আমরা তো পাতারকান্দি সমষ্টি, সেটা কিন্তু আমার সমষ্টিও না, মানে বিধানসভা সমষ্টিও না, উত্তরকর্মী সমষ্টি আমি বিলং করি। সেই উত্তরকর্মী সমষ্টিও না, পাতারকান্দি সমষ্টিতে এমনিতেই যারা আছে তারাই জিততে পারতেছে না। আর আমি গিয়ে ওখানে ভোট খেলাবো, সেটা তো আমি সেই সময়ও বলেছি আমি জীবনেও তোমাদের কাছে ভোট চাইবো না। 2021-এ আর 2022-এও উচ্ছেদ হয়েছে, তখনও গেছি, 2023-এও গেছি। সেই কর্মধারাটা দীর্ঘদিন থেকে চলছে। তাই কথা হলো এমপি পার্লামেন্টের সাংসদ নির্বাচনের প্রশ্ন, সে যদি হয়, সেটা ওপেন হয়েছে মাত্র 3-4 মাস হয়েছে, ওপেন হয়েছে। আর এই প্রসেসিং চলতেছে 2021 থেকে। 2022-এ আমি অন্য এক জায়গায় জমি কিনেছিলাম ওদেরকে দেওয়ার জন্য। তারপরে যখন জমির বায়না করি, 10 লক্ষ টাকা দিয়ে বায়না করেছিলাম, যখন জমির বায়না করি তারপরে আমি জানতে পারলাম যে ওই জমিটা ত্রুটিমুক্ত না, ওই জমির মধ্যেও ঝামেলা আছে। তারপরে আমি ওই 10 লক্ষ টাকার দাবি চাললাম, কিন্তু ওই জমি কিনলাম না। তারপরে ওইটা ছেড়ে দেওয়ার পরে আমার নিজের আশপাশে কিছু জমি আমি কিনে সেটাতে আমি পুনর্বাসনের ব্যবস্থা করতেছি। সেটা কিন্তু আমার বাপদাদার আমলের জমি না, আমি ক্রয় করেছি। সেগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত জমি থেকে আমি ক্রয় করেছি। কত বিঘা জমি ক্রয় করেন? 25 বিঘা জমি। 25 বিঘা জমির মধ্যে 15 বিঘা জমি ওনাদেরকে দিয়েছি সাবজস্টি করে। এর মধ্যে মসজিদ আছে, এর মধ্যে কবরিস্তানের জমি কিন্তু আমার বড় ভাই 8 বিঘা জমি কবরিস্তানের জন্য উনি দিয়েছে। তো বাদ বাকি সব শুদ্ধ মিলিয়ে বাকি 15 বিঘা আর 10 বিঘা, 25 বিঘা। 10 বিঘার থেকে মাটি জেসিবি দিয়ে মাটি কুড়ে ওই 15 বিঘা জমি থেকে ভর্তি করতেছি। টোটাল 25 বিঘা, বাকি 10 বিঘা ওদের কাজেই রাখতেছে। ওই 10 বিঘা থেকে মাটি রাখতেছি আর কি, 15 বিঘা জমি মাটি ভর্তি করতেছি।